এবার গ্রহণযোগ্য নথি থেকে আধার কার্ড উধাও, খারিজ তো অ্যাডমিটও, নথি নিয়ে ফের নির্বাচন কমিশনের তুগলকি ফরমান। ফলে নাকাল হচ্ছেন জনতা। নির্বাচন কমিশনের এই বাহাদুরিকে বাহবা বাহবা না বলে কি পারা যায়? সুপ্রিম কোর্টই তো এসআইআরে আধার কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসাবে গণ্য করার নির্দেশ দিয়েছিল, এটা আপনারা জানেন। নির্বাচন কমিশন যেন জানে না। তারপর একরকম বাধ্য হয়েই আধারকে তালিকায় অন্তর্ভুক্ত করেছিল নির্বাচন কমিশন। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই আধার কার্ডও গ্রহণযোগ্য নথি হিসাবে তালিকা থেকে বাদ দেয়া হচ্ছে। ভালো করে শুনুন, আবার বলছি, এসআইআরে আধার কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসাবে গণ্য করার নির্দেশ দিয়েছিল তো সুপ্রিম কোর্ট। তারপর একরকম বাধ্য হয়েই আধার কার্ডকে তালিকায় অন্তর্ভুক্ত করেছিল নির্বাচন কমিশন। এবার চুপিসারে সেই আধার কার্ডকেই গ্রহণযোগ্য নথির তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার মানে গতকাল বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলায় ইআরওদের মৌখিক নির্দেশে জানানো হয়েছে, লিখিত নির্দেশে নয়, মৌখিক নির্দেশে জানানো হয়েছে যে শুনানিতে আধার গ্রহণ করলেও তা ইসিআই নেটে আপলোড করা যাবে না। সেই সঙ্গে এদিন লিখিত নির্দেশিকা জারি করে বলে দেওয়া হয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটা এতদিন দেয়া হচ্ছিল নথি হিসাবে, সেই অ্যাডমিট কার্ড এসআইআর শুনানিতে গ্রহণযোগ্য নথি বলে গণ্য করা যাবে না। আপনারা জানেন যে রাজ্য জুড়ে এখন এসআইআর এর শুনানি চলছে, ত্রাহিরাও সাধারণ মানুষের মধ্যে। আর নির্বাচন কমিশনের তুগলকি ফরমানে প্রতিদিন চ্যালেঞ্জ বাড়ছে আম জনতার মধ্যে। শুনানিতে উপস্থিত ভোটাররা নথি পেশ করার পর তা ইসিআই নেটে আপলোড করছেন শুনানির দায়িত্বে থাকা এইআরওরা। জানা যাচ্ছে বুধবার পর্যন্ত নথি হিসাবে আধার আপলোড করা যাচ্ছিল, সঙ্গে নিয়ম অনুযায়ী দিতে হচ্ছিল অন্য একটা নথি। কিন্তু গতকাল বৃহস্পতিবার সকাল থেকে জেলায় জেলায় আধার আপলোড করা আর যাচ্ছে না। পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদের মতো জেলা থেকে বেশ কিছু এমন উদ্বেগের চিত্র সামনে এসেছে। চিন্তা করুন, ইআরওদের বক্তব্য হচ্ছে মৌখিকভাবে তাদের আধার কার্ডকে মান্যতা দিতে নিষেধ করা হয়েছে। এমনকি বিএলওরাও অনেকে আধার আপলোড করতে পারছেন না বলে জানাচ্ছেন ইআরওরা। এক আধিকারিক তো বলেছেন যে হঠাৎ করেই কেন আধার কার্ড আপলোড বন্ধ হয়ে গেল, আগাম জানতেও পারলাম না, জানানোও হলো না। ইআরওদের সমস্যায় পড়তে হচ্ছে একেবারে দারুণভাবে, চরম সংকটে পড়তে হচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কেন আধার কার্ড বৈধতা পাবে না সেটা অনেকেই জানতে চাইছেন। ক্ষোভ বাড়ছে। এই ক্ষোভ কোথায় গিয়ে ঠেকবে, কোথায় গিয়ে শেষ হবে? ওই নির্বাচন কমিশনই জবাব। কমিশন সূত্রে আরো জানা গিয়েছে যাদের বাবার নামের সঙ্গে গরমিল ছিল তারা আধার কার্ড দেখিয়ে বৈধতা প্রমাণ করছিলেন। এছাড়া যাদের 6 বা তার বেশি সন্তানের পিতামাতা হিসাবে সন্দেহজনক বলে দেখে দেওয়া হয়েছিল তারাও শুনানিতে আধার কার্ড দেখিয়ে বাবা মায়ের পরিচয় নিশ্চিত করছিলেন। হঠাৎ করে আধার কার্ড আপলোড বন্ধ হয়ে যাওয়ায় এখন সেই সুযোগ আর থাকছে না। তালিকায় থাকার পরও পোর্টাল থেকে আধার কার্ড আপলোডের অপশন একেবারে বন্ধ হয়ে যাওয়ায় ভোটারদের মধ্যে ক্ষোভ বাড়ছে। বর্ধমানে শুনানি কেন্দ্রে লাইনে দাঁড়ানো 61 বছরের বৃদ্ধ একজন বলছিলেন যে একসময় আধার কার্ড তৈরির জন্য মানুষকে রাত জাগতে হয়েছিল, সারা রাত জেগে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল শুধুমাত্র আধার কার্ড করার জন্য। ডাকঘরগুলোর সামনে বৃদ্ধা থেকে শুরু করে সব বয়সী লোকজনের ভিড় উপচে পড়ছিল। শীত উপেক্ষা করেই আমরা সেই সময় ডিসেম্বর মাসে খোলা আকাশের নিচে কাটিয়েছি। সেই আধার কার্ডও কিনা নির্বাচন কমিশনের কাছে এখন বৈধ নয়। এক আধিকারিক বলছেন কেন আধার কার্ড আপলোড বন্ধ করে দেওয়া হলো সেটা জানতে কমিশনের শীর্ষ কর্তাদের কাছে ব্যাখ্যা চেয়েছিলাম আমরা, কিন্তু তার কোনো উত্তর মেলেনি। গোদের উপর বিষ ফোঁড়া আবার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। গত বুধবার পর্যন্ত মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা হচ্ছিল। মানে তুগলকি আর কাকে বলে, তুগলকি আচরণ। শুনানিতে ডাক পাওয়া বহু ভোটার ইতিমধ্যেই নথি হিসাবে অ্যাডমিট কার্ড দাখিল করেছেন। তা গ্রহণযোগ্য হবে কিনা জানতে চেয়ে গত 27 ডিসেম্বর দিল্লিতে চিঠি লিখেছিল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এদিন লিখিত নির্দেশিকা জারি করে কমিশন জানিয়ে দিয়েছে
যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেহেতু 13টা নথির মধ্যে নেই, তাই সেটা গ্রহণযোগ্য হিসাবে গণ্য করা হবে না। নির্বাচন কমিশনের এহেন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে এতদিন কেন শুনানিতে নথি হিসাবে অ্যাডমিট কার্ড গ্রহণ করা হচ্ছিল? মানুষের এই হয়রানির জবাব কে দেবে? মানুষের এই হয়রানির জবাব কে দেবে? সেটা কিন্তু এখনো পর্যন্ত উত্তর নেই। অন্যদিকে টার্গেট পূরণে দেখা যাচ্ছে মরিয়া হয়ে উঠেছে নির্বাচন কমিশন। হু হু করে এসআইআর নোটিশ যাচ্ছে, তাই এবার সংখ্যালঘু এলাকায়। ভুল বলছি? দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদের এসআইআর নোটিশের সংখ্যাটা তো সেটা প্রমাণ করছে। সত্যি তো চমকে দেওয়ার মতো তথ্য। প্রশ্ন উঠছে, নামের আকার ইকারের ভুল কি শুধু সংখ্যালঘুদের হচ্ছে, হিন্দুদের হচ্ছে না? তারপরেও শুধু নোটিশ যাচ্ছে সংখ্যালঘু এলাকায়। সংখ্যালঘু এলাকায় এত বেশি মানুষকে নোটিশ দেওয়া হচ্ছে কেন? উত্তর আছে? উত্তর নেই। রাজ্য সরকারও কি ভূমিকায় আছে সেটাও বোঝা যাচ্ছে না। এসআইআর প্রক্রিয়া শুরুর পর থেকেই তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে নির্বাচন কমিশন কাজ করছে বিজেপির ইশারায়। রাজ্যে 1.5 কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার টার্গেট বেঁধে দিয়েছে বিজেপি, আর সেই টার্গেট পূরণের লক্ষ্যেই কাজ করছেন জ্ঞানেশ কুমার। এমনকি বিজেপির দেওয়া টার্গেট পূরণ করতেই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। এবং সেই ভোটার কারা? তারা বেশিরভাগ হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের। তৃণমূল নেতারা বলছেন এবারে টার্গেট করা হচ্ছে সংখ্যালঘুদের, কিন্তু তারা তার বিরুদ্ধে কি অ্যাকশন নিচ্ছে সেটা কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো সেই অভিযোগ যে বিশেষ অমূলক নয় তার প্রমাণ দিচ্ছে নির্বাচন কমিশনের নিজের তথ্যই। নির্বাচন কমিশনের তথ্য বলছে এসআইআর এর দ্বিতীয় পর্বে লজিক্যাল ডিসক্রিপেন্সির অভিযোগে বেশিরভাগ নোটিশ পাচ্ছেন সংখ্যালঘুরাই। এসআইআরে বাংলায় বাদ যাবে কোটির বেশি মানুষের নাম, কারণ রাজ্য নাকি অনুপ্রবেশকারীতে ছেয়ে গিয়েছে। ভোটার তালিকার নিবিড় সংশোধন মানে এসআইআর প্রক্রিয়া শুরুর আগে এমনটাই দাবি করেছিল বিজেপি। কিন্তু বাস্তবে দেখা গেল কি, বাংলায় খসড়া তালিকা বাদ গিয়েছে মাত্র 58 লক্ষ মানুষের নাম। সেটার মধ্যে আবার একটা বড় অংশ মৃত ভোটার। তাই স্পষ্টতই বিজেপি নেতারা যে কোটি কোটি ভোটার বাদের দাবি করেছিলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা ইত্যাদি বলে দাবি করেছিলেন, সেই দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়নি এসআইআর এর তথ্য। এর মধ্যে বার কয়েক শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষদের মতো নেতারা সরাসরি নির্বাচন কমিশনকে কাঠগড়াতেও তুলেছেন। তারপরই চমকপ্রদভাবে দেখা যাচ্ছে সংখ্যালঘু এলাকায় হু হু করে বাড়তে শুরু করেছে এসআইআর নোটিশের সংখ্যাটা। খসড়া তালিকা প্রকাশের পর দেখা গিয়েছিল মূলত মতুয়া অধ্যুষিত এলাকা এবং কলকাতা সংলগ্ন এলাকায় হিন্দি ভাষীদের নাম বেশি বাদ গিয়েছে। তারপরই নির্বাচন কমিশন নোটিশ পাঠানো শুরু করেছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, আর তাতে চমকপ্রদভাবে বেশি নোটিশ যাচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে। এ তো এক আশ্চর্য সাম্প্রদায়িকতা। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী মুর্শিদাবাদের 30% ভোটার লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ পেয়েছেন। মালদহের সংখ্যাটা 29.75%, উত্তর দিনাজপুরের ক্ষেত্রে 28.42%। তাৎপর্যপূর্ণভাবে এই সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলোতেই রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি শুনানির নোটিশ গিয়েছে। তুলনায় কম মুসলিম জনসংখ্যার জেলায় এসআইআর নোটিশের সংখ্যাও অনেকটা কম। ভয়ঙ্কর তথ্য এগুলো। উদাহরণ, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলায় শুনানিতে তলব পেয়েছেন মাত্র 10 থেকে 13% ভোটার। কি বুঝলেন? মুর্শিদাবাদের 30% ভোটার লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ পেয়েছেন। মালদহের সংখ্যাটা 29.75%, উত্তর দিনাজপুরের ক্ষেত্রে 28.42%। আবার বললাম, প্রশ্ন উঠছে, নামের আকার, নামের ইকারের ভুল কি তাহলে শুধু সংখ্যালঘুদের হচ্ছে, মুসলমানদের হচ্ছে? না হলে সংখ্যালঘু এলাকায় এত বেশি মানুষকে নোটিশ দেওয়া হচ্ছে কেন? হিন্দুদের হচ্ছে না? কমিশনের একটা সাফাই অবশ্য আছে। কি নরম ধরনের সাফাই! তারা বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়টা একটা সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত। সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত, ওদের কোনো দায়িত্ব নেই। সেটা অবশ্য নির্ভুল নয়। নির্বাচন কমিশনই বলছে সেটা অবশ্য নির্ভুল নয়। বঙ্গে এসআইআর এর স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত এই ধর্মের ভিত্তিতে তলবের অভিযোগ অস্বীকার করেছেন। তারপরেও নির্লজ্জের মতো তিনি বলছেন যে পদ্ধতিতে তলব করা হচ্ছে তাতে 15 থেকে 20% ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। মামার বাড়ির আবদার, ওই ভুলের মাধ্যমে যদি মুসলমানদের নাম বাদ যায়
সে যেন আর তেমন কিছু নয়। মানে ভাবখানা এমন যেন মুসলমানদের নাম বাদ যাবে তাতে ভুলক্রমে হলেই বা কি, আর সঠিকভাবে হলেই বা কি, এতে আর এমন কি দোষ।